গল্প মুখোশের অন্তরালে। গল্প লেখিকা মৌসুমী বৈদ্য দাস। এই নিয়ে পরপর ৩ বছর। বিশ্বাস, এবার একটু ভালো করে কেসটা দেখো দেখি। একই উৎসবে পরপর ২ বছরে ২টো খুন। তবে আমার মনে হচ্ছে স্যার, ঘটনাটা কোনো সাইকো কিলারের কাজ। উফ, কি ভয়ানক! গলাটা এমনভাবে কাটা হয়েছে, মনে হচ্ছে খুনি অনেক আগে থেকেই পরিকল্পনা করে এসব করে। বিশ্বাস, তুমি আবাসনের সব কটা লোককে এক জায়গায় আসতে বলো। কাউকে আবাসন ছেড়ে যেতে দেবে না এক্ষুনি। আগে প্রত্যেকের ফিঙ্গারপ্রিন্ট আর বয়ান নিতে হবে। আচ্ছা স্যার, তবে আমার মনে হচ্ছে আমাদের গোয়েন্দা বিভাগের লোকজনকে ডাকতে হবে, না হলে এই জটিল কেস সমাধান করা বড় কঠিন হবে। হ্যালো মিস্টার সোম, আমি এসপি মণ্ডল বলছি। কাইন্ডলি একটু রুবি আবাসনে আসতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, ঠিক যে জায়গায় আগেরবার খুন হয়েছিল, ঠিক সেই জায়গায়। এবারে তো আমাদের মন্ত্রী সমরবাবুর ছেলে, তাই কেসটা আরও বেশি সেন্সিটিভ। রুবি আবাসন কলকাতার নামি দামি আবাসনগুলোর মধ্যে অন্যতম। সিনেমা হল, শপিং মল, সুইমিং পুল কি নেই এখানে। বিলাসবহুল এই আবাসনের সব অভিজাত পরিবারের বাস। নেতা, মন্ত্রী, পুলিশের বড় কর্তা, ইন্ডাস্ট্রির মালিক, এই সব লোকেদের বাস এখানে। আধুনিকতায় মোড়া এই বিলাসবহুল জায়গায় বাঙালির সবকটি উৎসব ভীষণ আনন্দের সাথে পালন করা হয় প্রতিবারই। তাই দুর্গাপুজো থেকে শুরু করে কার্তিক পুজো, এমনকি বিশ্বকর্মা পুজোও বাদ যায় না এখানে। আর প্রতিটা পুজোর সাথে জুড়ে থাকে নানাবিধ অনুষ্ঠান। প্রতি বছরই বিশ্বকর্মা পুজোর দিন আবাসনের বিশাল বড় ছাদ জুড়ে শুরু হয় ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতা। সারা আকাশ রং মিলান্তির খেলায় মেতে ওঠে। কখনো দোতারা, কখনো মোমবাতি, তো কখনো চাঁদিয়াল। রঙিন কাগজের লড়াইয়ে গা ভাসিয়ে কেটে যায় সারাটা দিন। তবে এই নিয়ে পরপর ৩ বছর একই ঘটনা। আগের ২ বছরের মতো এবছরও একই সময়ে খুন। গলার নলি কেটে খুন, আর সেই নলি কাটা হয়েছে ঘুড়ির মাঞ্জা সুতোর সাহায্যে। আগের ২ বছর অনেক চেষ্টা করেও পুলিশ এই খুনের তদন্ত করতে পারেনি। উপযুক্ত প্রমাণ না পাওয়ায় মাঝপথে কেস ধামাচাপা দিতে হয়েছে। তবে এবারে যেন ঘটনাটা অন্যরকম, কারণ এবারে খুন হয়েছে মন্ত্রী সমরবাবুর একমাত্র সন্তান রথিজিৎ রায়। গত ২ বছরের সব ঘটনা ভুলে গিয়ে পুলিশ প্রোটেকশনের মধ্যে শুরু হয়েছিল এই অনুষ্ঠান। কিন্তু মুহূর্তের মধ্যে এই আনন্দ অনুষ্ঠানের মধ্যে বিষাদের কালো মেঘ ছেয়ে গেল আবাসন জুড়ে। দেখুন মিস্টার রায়, আমি আপনার মনের অবস্থা ভালো করেই বুঝতে পারছি, কিন্তু এই মুহূর্তে আপনাকে আমায় কটা প্রশ্ন করতেই হবে, না হলে আমি রথিজিতের খুনিকে ধরতে পারবো না। আপনার সাহায্য ভীষণ দরকার আমার। চোখ দুটো মুছে উদাসভাবে সমরবাবু বলেন, বলুন কি জানতে চান? বলছি, রথিজিৎ কি কোনো কারণে টেনশনে ছিলেন? না, মানে গত ২ বছর তো ওনার ২ কাছের বন্ধুর সাথে এমন ঘটনা। না না মিস্টার সোম, ওই ঘটনাগুলো ভুলতে ওর বেশ কিছুদিন সময় লেগেছিল বটে। তবে এবছর ও খুব উৎসাহী ছিল, কারণ এবার আমি নিজে থেকেই পুলিশ প্রোটেকশনের ব্যবস্থা করি। তাই ও খুব আনন্দে ছিল। আর বন্ধুরা চলে যাবার পর থেকে একাকিত্ব কাটানোর জন্য ইদানিং খুব বই পড়ত। অফিসার, আমার ছেলেটা এভাবে চলে গেল, দয়া করে ওর খুনিকে ধরে দিন। যত টাকা লাগে আমি দিতে রাজি। না না সমরবাবু, এখানে টাকা পয়সার প্রশ্ন আসছে কোথা থেকে? আসল অপরাধীদের শাস্তি অবশ্যই হবে, সে যেই হোক না কেন। রথিজিৎ রায়, অম্বিকেশ বাসু, রূপেন্দ্রনাথ। রুবি আবাসনের হেন কোনো লোক নেই যে এদের ৩ জনকে চেনে না। ভীষণ পরোপকারী, মানুষের বিপদে পাশে দাঁড়ানো, অনাথ বাচ্চাদের জন্য খাবার দেওয়া, ওদের পড়াশোনার খরচ, এসব সোশ্যাল ওয়ার্ক নিয়েই মেতে থাকতো। রুবি আবাসনের সবাই ওদের আরে আর বলে ডাকত। ৩ বন্ধুর ভীষণ মিল, তাই ওদের এক এক করে চলে যাওয়া সবাইকে বড় ভীত করে তুলেছে। প্রথম ২ জনের মারা যাওয়াতে প্রথমে বেশ কিছুদিন আতঙ্কের ঝড় থাকলেও প্রভাবশালী না হওয়ার জন্য সবকিছু থেমে যায় একদিন। কিন্তু রথিজিৎ যে মন্ত্রীর ছেলে, তাই পুলিশ বিভাগ বড় নড়ে চড়ে বসেছে। অখিলেশ সোমের হাতে এসেছে এই কেস। লালবাজার পুলিশ ডিপার্টমেন্টের বিখ্যাত গোয়েন্দা, বয়স ওই ৩০-এর কোটায়। হাট্টাগোট্টা, ভীষণ সাহসী। ইতিমধ্যে ওনার হাতে ধরাশায়ী হয়েছে বহু অন্ধকার জগতের মানুষ। মাত্র বছর ১০-এর চাকরি জীবন অখিলেশের।
আবাসনের সবার ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়েছে ইতিমধ্যে, কিন্তু যে সুতোটি মৃতদেহের পাশে পড়েছিল তাতে যে আঙুলের ছাপ পাওয়া গেছে তার সাথে কারোর আঙুলের ছাপ মেলেনি। একমাত্র সমরবাবুর ছাপ পাওয়া গেছে ওই সুতোয়। উনি হয়তো ছেলেকে এমন অবস্থায় দেখে হাত দিয়েছিলেন ওই সুতোতে। আরও দুজনের হাতের ছাপ পাওয়া গেছে ঠিকই, কিন্তু বাকিদের সাথে ওই ছাপ মেলেনি। প্রত্যেকের বয়ানের রেকর্ড আলাদা করে শুনেও কোনো সিদ্ধান্তে আসতে পারলেন না অখিলেশ। কোনো অস্বাভাবিক কিছু নেই। তাহলে অদ্ভুত দোলাচলে কেটে গেল আরও দুদিন। রথিজিৎ, অম্বিকেশ আর রূপেন্দ্র সমস্ত খুঁটিনাটি তথ্য জোগাড় করতে লাগলেন অখিলেশ। প্রত্যেকের রেকর্ড ভীষণ ভালো। কলেজে এরা সেরা ছাত্র ছিল। এদের তিনজনের ছাত্রজীবন একই স্কুল ও একই কলেজে কেটেছে। ভিকটিমের উদ্দেশ্য কি এদের এভাবে মারার? অকুল দিশায় কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছে না অখিলেশ। ঠিক সেই মুহূর্তে আশার আলোর মতো দপ করে জ্বলে উঠল একটা ঘটনা। হ্যাঁ ঠিক, সেদিন সন্ধ্যা পর্যন্ত সবার ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হলো, একমাত্র সিকিউরিটি তমালবাবুর আঙুলের ছাপ নেওয়া হয়নি। বছর 50-এ তমালবাবু স্ত্রী কন্যাকে নিয়ে এই আবাসনের নিচের তলার একটি ঘরে বাস করেন। একটা দুর্ঘটনায় ওনার কন্যা শিলার শরীরের লোয়ার পোর্শন পুরোপুরি প্যারালাইজড হয়ে যায়। যখন সবার আঙুলের ছাপ নেওয়া হচ্ছিল ঠিক সেই সময় ওনার স্ত্রীর ফোন আসে, কারণ শিলার ফিজিওথেরাপিস্ট এসেছেন। তাই সবার অনুরোধে বাধ্য হয়েই ওনাকে ছেড়ে দেওয়া হয়। অখিলেশের এই ঘটনা মনে পড়ার সঙ্গে সঙ্গেই ছুটে যায় আবাসনের দিকে। আশ্চর্য একটা অচেনা ফিঙ্গারপ্রিন্ট মিলে যায় তমালবাবুর সাথে। তবে কি তমালবাবু এসবের পিছনে? আবাসনে তুমুল অশান্তি শুরু হয়। কেউ মানতে নারাজ যে ওনারা এমন করতে পারেন। এদিকে ওনাদের ঘর থেকে সুতোয় মাঞ্জা দেওয়ার জন্য কাঁচের গুঁড়ো পাওয়া যায়। আবাসনের সব লোকেরা বলে, হ্যাঁ ঠিকই তো, ওনাদের ঘর থেকেই পাওয়া যাবে, কারণ তমালবাবুই তো প্রতি বছর উদ্যোগ নিয়ে এইসব করেন সবাইকে খুশি রাখার জন্য। আবাসনের লোকেদের তীব্র আপত্তিতে যথেষ্ট প্রমাণ হাতে থাকলেও খালি হাতে আবাসন থেকে ফিরে আসেন অখিলেশ। এদিকে সমরবাবুর নির্লিপ্ততা ভাবিয়ে তোলে অখিলেশকে। উনিও সেদিন শিলার বিরুদ্ধে কিছু বলেননি। অখিলেশ ভাবে, তাহলে কি সত্যি শিলা কিছুই জানে না? ফিরে এসে নিজের মতো তদন্ত চালাতে শুরু করে। হঠাৎই একদিন সমরবাবুর ফোন আসে। উনি কেসটা বন্ধ করে দিতে বলেন। যে যাবার সে তো চলেই গেছে, আর কি হবে মিছে মিছে এসব তদন্ত করে? তার চেয়ে বরং এসব ছেড়ে দিন অফিসার। বড় অদ্ভুত লাগে অখিলেশের। উনিই তো প্রথমে এত জোর দিয়ে সবটা দেখতে বলছিলেন, তবে এখন এই রহস্য সমাধান করতে পারলে কি অন্য কিছু বেরিয়ে আসবে? তাহলে অখিলেশের সন্দেহ ঠিক দিকেই এগোচ্ছে। অখিলেশ গোপনে তথ্য সংগ্রহ করতে থাকে শিলার সম্পর্কে। অদ্ভুত একটা তথ্য বেরিয়ে আসে। শিলার সাথে রূপেন্দ্রর একটা সম্পর্ক ছিল। শিলার অ্যাক্সিডেন্টের পরে রূপেন্দ্র চেয়েছিল ওকে বিয়ে করতে, কিন্তু তারপরেই এই বড় দুর্ঘটনা। শিলা সেই থেকে চুপচাপ হয়ে গেছে। জীবনের প্রতি ওর কোনো আগ্রহ নেই। সন্ধ্যাবেলায় অফিস থেকে ফিরে অখিলেশ ল্যাপটপে সব ছবিগুলো আরও একটু ভালো করে নিবিষ্ট মনে দেখছিল। মৃতদেহের শরীরের গলার কাছে জুম করতেই একটু একটু পরিষ্কার হয় ব্যাপারটা। হ্যালো সমরবাবু? হ্যাঁ, কে বলছেন? আমি মিস্টার আগরওয়াল, আপনার সাথে কাজ করতে চাই। मिलजुल के काम करने में मज़ा थोड़ा और ही है। की सब बोलছেন? देखिए मैं आपके बारे में सब कुछ जानते हैं, তাই আর বেশি কিছু বাতচিত করতে চাই না। আমি যা বলছি শুনুন। ডিল ফাইনাল তাহলে। সমরবাবু বলেন, কবে দেখা করতে চান? পরশু সামনে অকল্যান্ড কফি শপ মে। আপনি একাই আসবেন, সঙ্গে কাউকে নিয়ে আসবেন না। সমস্যায় আপনিই পড়বেন। আমার কাছে সব প্রমাণ আছে। আতঙ্ক গ্রাস করল সমরবাবুর মনে। সেদিন সারা রাত দু চোখের পাতা এক করতে পারলেন না। ভয়ঙ্কর দোটানায় ওনার সব কিছু গুলিয়ে যেতে লাগলো। অকল্যান্ড কফি শপ শহরের বিখ্যাত একটা কফি শপ। বড় বড় বিজনেস ডিল ফাইনাল হয় এখানে। মিস্টার সুন্দর আগরওয়াল বসে আছেন সুসজ্জিত টেবিলে। ঘড়ির কাঁটা 8টা ছুঁই ছুঁই। হঠাৎই একটা আর্তনাদ। মেঝেই লুটিয়ে পড়লেন মিস্টার আগরওয়াল। ঠিক কিছু মুহূর্ত এরপরেই রিভলভার হাতে খুনির উদ্দেশ্যে ছুটে চললেন আগরওয়াল ওরফে অখিলেশ। মাত্র কিছু সময়ের অপেক্ষা। পুলিশে সজ্জিত কফি শপে ধরা পড়ে গেল বিকি। চেহারা দেখে মনে হয় বছর 10 বয়স। আসলে ও একজন বামন, বেশ প্রশিক্ষণপ্রাপ্ত।
গোটা আবাসনের লোকেরা হতবাক হয়ে গেল যখন পুলিশ ভ্যান এসে গাড়িতে তুলল সমরবাবুকে। এবার মনীন্দ্র মণ্ডল পুলিশের এসপি এসে বসলেন অখিলেশ সোমের কাছে। প্লিজ অখিলেশ, বলুন এবার আপনি ঠিক কি করে বুঝতে পারলেন এতটা? সেদিন আমি বসে সব ঘটনাগুলো মেলাচ্ছিলাম এক মনে, কিন্তু এই কেসের কোনো সমাধান করতে পারছিলাম না। ঠিক তখনই মনে হয় সেদিন তমালবাবু ফিঙ্গারপ্রিন্ট দেননি। তার ফিজিওথেরাপিস্ট এসে গেলে আমি সেই দিনই সন্ধ্যায় আবাসনে যাই। তমালবাবুর ঘরের বাইরে থেকে চাপা গলায় কারোর হুমকি শুনতে পাই। গলাটা কানে যেতে সবটা ক্লিয়ার হয়। রহস্যের জট খুলতে শুরু করে। আমি বেশ কিছুক্ষণ বাইরে দাঁড়িয়ে সবটা শুনি। তারপর ওই ভদ্রলোকে চলে যাওয়ার পর তমালবাবুর ঘরে গিয়ে চার্জ করি ওনাদের। এমনভাবে চিৎকার করি যাতে আবাসনের লোকেরা বাইরে বেরিয়ে আসে। সবাই আমাকে বোঝায় শিলা তমালবাবু নির্দোষ, এসবের পিছনে ওনাদের কোনো দোষ নেই। সেদিন সমরবাবু আমার হাত দুটো ধরে বললেন ওনারা নির্দোষ। সত্যি সত্যিই ওনারা নির্দোষ, কারণ ভয় দেখিয়ে প্রতি বছর তমালবাবুকে দিয়ে উনি ওই স্পেশাল মাঞ্জা তৈরি করান, যাতে করে বিকি খুব স্মুথলি খুনটা করতে পারে। আর সেই জন্যই সুতোতে তমালবাবুর হাতের ছাপ মিলে যায়। বাড়ি ফিরতে সমরবাবুর ফোনটা আসে। ঠিক তখনই আপনার কাছ থেকেও নির্দেশ আসে এই কেস বন্ধ করার জন্য। যেমনভাবে আগের দুটো কেসেও একই ঘটনা ঘটেছিল। আমি আপনার সাহায্য চাই। গোপনে বলি আমি এর তদন্ত চালিয়ে যাব। আপনি আশ্বাস দেন সাহায্য করবেন। সেই মতো সেদিন রাতেই সমরবাবুকে ফোন করি আগরওয়াল সেজে। আসলে যে অপরাধ করে সে সবসময় একটা ভয়ে থাকে। সন্ধ্যাবেলা কফি শপে উনি নিজের বদলে ডিল ফাইনাল করতে বিকিকে পাঠিয়ে দেন। আসলে আমি ওনাকে সেদিন দুটো ছবি পাঠিয়েছিলাম। ওটা দেখেই উনি ভয়ে। বিকি প্রতিবারের মতোই খুব দক্ষ হাতে কফি শপের কেবিনে আমার পিছনে দাঁড়িয়ে সেই মাঞ্জা সুতো দিয়ে পিছন থেকে আমাকে আক্রমণ করে। আমার চিৎকারের অভাবে কাজ শেষ। ছুটে পালাতে গিয়ে আপনাদের হাতে ধরা পড়ে যায়। আর সমরবাবুর ছেলে রথিজিৎ এখন দিল্লিতে পুলিশের হেফাজতে। আসলে রথিজিৎ মারাই যায়নি। সমরবাবুর বিজনেসে মন্দা যাচ্ছিল বেশ কয়েক বছর। তাই উনি রূপেন্দ্র অম্বিকেশকে আর রথিজিৎকে দিয়ে নতুনভাবে সবটা শুরু করেন। ওদের সমাজসেবার পিছনে ওরা ড্রাগ পাচার করত বিভিন্ন হোটেল রেস্তোরাঁয়। নিজেরাও অ্যাডিক্টেড হয়ে পড়ে। রূপেন্দ্রর সাথে শিলার একটা সম্পর্ক ছিল, তাই শিলা সবটাই জানত। সমরবাবুর কিছু বিশ্বস্ত চামচা সর্বক্ষণ নজর রাখত রূপেন্দ্র অম্বিকেশকে। তাই শিলার খবরটা প্রথম কানে আসে সমরবাবুর। তাই ওকে ভয় দেখানোর জন্য প্রাণে না মেরে এই ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট ঘটান সমরবাবু। এ কথা জানতে পারে রূপেন্দ্র। রাগে ওনাদের সাথে সব কাজ করার কথা অস্বীকার করলে প্রথমে বিকির শিকার হন রূপেন্দ্র। পরে কোনো একদিন অম্বিকেশ রূপেন্দ্রর মৃত্যুর কারণ শিলার কাছ থেকে জানতে পারলে নিজে আস্তে আস্তে সরে আসতে থাকে এ পথ থেকে। তাই সমরবাবুর আদেশে আবারও বিকির শিকার হয় অম্বিকেশ। এবার সমরবাবু ভাবেন পরপর 2 বছর একই ঘটনা হয়েছে, তাহলে যদি একটু অন্যভাবে খেলেন, মানে যদি নিজের ছেলে রথিজিৎকে এমনভাবে খুন, ঠিক তখনই মাথায় খেলে যায় এই কুটিল বুদ্ধি। বিদেশ থেকে মাস্ক আনান রথিজিতের মুখের অবয়ব, আর সেই মাস্ক পরতে বলেন ওনারই কোনো এক পোষ্যকে বহু টাকার বিনিময়ে। সেও জানতো না এই মুখোশের আড়ালে কোনো মৃত্যু ছোবল অপেক্ষা করে আছে তার কপালে। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন।